হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শাকিল। নতুন একটা ভিডিওতে আপনাকে ওয়েলকাম। তো এখন মূলত আমরা আলোচনা করব রিগ্রেশন অ্যানালাইসিস নিয়ে। তো রিগ্রেশন অ্যানালাইসিস হইতেছে পার্ট অফ মেশিন লার্নিং অ্যান্ড নট অনলি মেশিন লার্নিং, ইট ইজ এ পার্ট অফ সুপারভাইজড মেশিন লার্নিং। একটা জিনিস মেনশন করে রাখা ভালো যে মেশিন লার্নিংয়ের ট্রেনিং প্রসেস আসলে বিভিন্ন রকমের। হইতে পারে সেটা সুপারভাইজড, হইতে পারে সেটা আনসুপারভাইজড, হইতে পারে রেইনফোর্সমেন্ট লার্নিং। ওকে, তো এরপরে আবার আপনি পাবেন জেনারেটিভ এআই। তো জেনারেটিভ এআই ক্যান বি সুপারভাইজড অর আনসুপারভাইজড, ওকে, অথবা সেলফ লার্নিং, যে কোনো কিছু হইতে পারে। তো আমি আপনাকে প্রেফার করব আপনি মেশিন লার্নিংয়ের যে লার্নিং প্রসেস সুপারভাইজড, আনসুপারভাইজড, রেইনফোর্সমেন্ট লার্নিং সম্পর্কে একটু গুগলে সার্চ করে জেনে নেবেন। ওকে, তো এখন আমরা মূলত রিগ্রেশন অ্যানালাইসিস নিয়ে কথা বলবো। তো রিগ্রেশন অ্যানালাইসিস ইজ এ পার্ট অফ সুপারভাইজড লার্নিং। তো সুপারভাইজড লার্নিং কি? সুপারভাইজড লার্নিং হইতেছে এমন কিছু অ্যাপ্রোচ যে অ্যাপ্রোচে আপনার টার্গেটেড ভ্যালু দেয়া থাকে। ওকে, সো এখানে অ্যাট দ্য সেম টাইম ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বোথ প্রেজেন্ট থাকবে। ওকে, তো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা টার্গেট ভেরিয়েবল প্রেজেন্ট থাকার কারণেই আমরা মূলত এটাকে বলি সুপারভাইজড। ওকে, তো আমরা যদি কিছু এক্সাম্পল দেখি, তো সেই এক্সাম্পল দেখলে আমরা ব্যাপারগুলো আরও ক্লিয়ার হয়ে যাব। তো নর্মালি রিগ্রেশন বা অ্যাপ্রোচের ক্ষেত্রে আমরা কয়েকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে বা কয়েকটা কনসেপ্ট আছে যেগুলো আমাদের বোঝা উচিত। একটা হইতেছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি? তারপর আরেকটা হইতেছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ফাইনালি ডিপেন্ডেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এর উপর বেচ করে কীভাবে আমরা একটা মডেল তৈরি করতে পারি। একটা জিনিস বলে রাখা ভালো এখানে, যে যেই ভেরিয়েবলটা মূলত আমাদের টার্গেট বা আউটপুট আসবে সেটা সবসময় ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হয়। ওকে, আর যে ফিচারগুলো আমরা মূলত ট্রেনিং করার জন্য ইউজ করি, এই ফিচারগুলোকে সাধারণত ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিসেবে বলা হয়। তো এই ব্যাপারগুলো আপনাদের একটু ক্রিটিক্যাল মনে হতে পারে, আমি এই ব্যাপারগুলো আবার ক্লিয়ার করতেছি। দেখেন, আমরা একটা রিয়েল লাইফ প্রবলেম দেখব, তাহলে আপনি বুঝতে পারবেন। যেমন এই প্রবলেমটা হইতেছে, ধরেন আপনি ঢাকা শহরের যে নির্দিষ্ট একটা এরিয়াতে, ফর এক্সাম্পল গুলশানে, বাসার যে প্রাইস, সেই প্রাইসগুলো প্রেডিকশন করবেন। ফর এক্সাম্পল আপনি রিয়েল এস্টেট কোম্পানিতে কাজ করেন, এখন আপনার একটা নির্দিষ্ট এরিয়াতে প্রাইসটা কেমন হয় সেটা আপনি প্রেডিকশন করে সেই হিসেবে আপনি আপনার ফ্ল্যাটের যে দাম সেই দামটা নির্ধারণ করবেন। ওকে, তো এক্ষেত্রে কী কী সিনারি হইতে পারে দেখেন। এখানে এই রিলেভেন্ট প্রজেক্টের ক্ষেত্রে আমি যেটা বলবো যে সবথেকে রিলেভেন্ট যে ফিচার, সেই রিলেভেন্ট ফিচার বা ক্যারেক্টারিস্টিক্স হইতে পারে যে একটা নির্দিষ্ট বাসার আসলে কত স্কোয়ার ফুট, তারপর হইতে পারে সেখানে বেডরুম কয়টা আছে, তারপর হইতে পারে সেখানে বাথরুম কয়টা আছে, তারপর সেটা হইতে পারে যে সেটা সিটি সেন্টার থেকে কত দূরে বা লোকেশনটা কোথায়। এর উপর বেচ করে তার একটা নির্দিষ্ট প্রাইস আছে। ফর এক্সাম্পল ওই নির্দিষ্ট এরিয়াতে আমি এরকম 1 লাখ বাসার ডেটা আমার কাছে অলরেডি আছে, যে একটা বাসার সাপোজ 2000 স্কোয়ার ফিট, বেডরুম 3টা, বাথরুম 2টা, লোকেশনটা এক জায়গায় নির্দিষ্ট জায়গায় আছে বা সিটি সেন্টার থেকে নির্দিষ্ট দূরে, এবং তার প্রাইস এক সামথিং। তো এই সব ফিচারগুলো কিন্তু রিলেটেড টু হাউস প্রাইসেস। ওকে, তো এখন দেখেন এই জায়গাটাতে আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে প্রাইস প্রেডিকশন করা। তো সেক্ষেত্রে আমাদের এখানে যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা থাকবে সেটা হচ্ছে প্রাইস, বা প্রাইসকে আমরা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিসেবে ধরে আমাদের হিসাব করতে হবে। ওকে, তো দেখেন প্রাইস বাদে আমাদের যে বাকি ফিচারগুলো আছে, যেমন স্কোয়ার ফুটেজ, বেডরুম, বাথরুম, লোকেশন, সবগুলো হইতেছে কি সেক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট, এরা কারোর উপর ডিপেন্ডেন্ট না। ওকে, বাট প্রাইসটা হইতেছে এদের উপর ডিপেন্ডেন্ট। সো দ্যাট প্রাইস হইতেছে কি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা হচ্ছে অলওয়েজ ওয়াই, এটা আমাদের মাথায় রাখতে হবে। এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে আমরা সবসময় বলবো টার্গেট, এবং ইন্ডিপেন্ডেন্ট যে ভেরিয়েবলগুলো আছে সেগুলোকে সবসময় আমরা বলবো কি ফিচার। তো দেখেন, আপনি যদি একটা মেশিন লার্নিং মডেল তৈরি করতে চান, অবশ্যই ওই নির্দিষ্ট এরিয়াতে এক্সিস্টিং ডাটা সেট লাগবে, যেটা আমি অলরেডি মেনশন করছি যে ফর এক্সাম্পল আপনার কাছে 1 লক্ষ বাসার ডাটা আছে। এখন এর উপর বেচ করে যখন আপনি একটা মেশিন লার্নিং মডেলকে ট্রেনিং করবেন, তখন একই সাথে তাকে স্কোয়ার ফুটেজ দিতে হবে, বেডরুমের ভ্যালু দিতে হবে, বাথরুমের ভ্যালু দিতে হবে, এবং লোকেশনের ভ্যালু দিতে হবে, দিয়ে বলতে হবে যে তার প্রাইস হচ্ছে এত। তারপর আরেকটা বাসা, এটা প্রাইস ভিন্ন ভিন্ন হইতে পারে বাসার কোয়ালিটির ওপর। এখন যখন আপনি মেশিন লার্নিং মডেলকে ট্রেনিং করবেন, আপনি অ্যাট দ্য সেম টাইম আপনি ফিচার বলতেছেন, আপনি বলতেছেন যে এই ফিচারের প্রাইস এত ছিল। তো মেশিন লার্নিং মডেল যখন এটাকে শিখবে, শেখার পরে তারপরে আপনি কি করবেন? আপনার টার্গেট হইতেছে
এরপর আর প্রাইস দিবেন না, আপনি কি দিবেন শুধুমাত্র তার যে ফিচার সেই ফিচারের ভ্যালুগুলো দিবেন। ফর এক্সাম্পল আপনি স্কোয়ার ফুটেজ দিলেন, বেডরুম দিবেন, বাথরুম দিবেন এবং লোকেশন দিবেন, দেওয়ার পরে বলবেন তাহলে দেখো তো এটা নতুন একটা ভ্যালু, এই ভ্যালুর জন্য আমার প্রাইসটা কত আসতেছে। তখন মেশিন লার্নিং মডেল বেসড অন প্রিভিয়াস ডেটা আপনাকে প্রেডিক্ট করে বলে দিবে যে এত প্রাইস আসতেছে। ওকে, দ্যাটস ইট। তো এই যে কাজটা করলাম এটা কিন্তু হলো আমরা রিগ্রেশন অ্যাপ্রোচে কাজ করছি। ওকে, তার কারণ কি, আমাদের যে আউটকাম বা আমাদের যে টার্গেটেড ভ্যালু, আমাদের টার্গেটেড ভেরিয়েবল কিন্তু এটা নিউমেরিক ভ্যালু। নিউমেরিক, ইটস নট লাইক 0 1 এরকম নিউমেরিক না, এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস ভ্যালু। ওকে, এই ভ্যালুটা যে কোনো একটা সংখ্যা হইতে পারে, অনেক বড় হইতে পারে। ওকে, সো এটাকে বলতেছি আমরা কি, রিগ্রেশন অ্যাপ্রোচ। তো সিমিলারলি আরও অনেক টাইপের প্রজেক্ট হইতে পারে। ফর এক্সাম্পল আপনি দেখেন যেমন স্টক প্রাইস প্রেডিকশন, এখানেও আমাদের টার্গেট কি থাকে, স্টক প্রাইস প্রেডিকশন করা, বা নেক্সট ডেতে যখন মার্কেট ওপেন হবে তখন তার প্রাইসটা আসলে কত হবে। তো স্টক প্রাইস তো যে কোনো কিছু হইতে পারে, 200 হইতে পারে, 500 হইতে পারে, 1000 হইতে পারে। তো এক্ষেত্রে আমাদের টার্গেটটা কি, আমাদের টার্গেটটা হইতেছে একটা স্টকের যে ভ্যালু সেই ভ্যালুটা প্রেডিকশন করা। তো এই ভ্যালুটা একটা কন্টিনিউয়াস ভ্যালু, সো দ্যাট এটা অফকোর্স রিগ্রেশন অ্যাপ্রোচে আপনাকে যাইতে হবে। তো এই ধরনের ডাটা নিয়ে যদি আমরা কাজ করতে চাই সেই ক্ষেত্রে অনেক ভালো ভালো মডেল আছে। আমরা রিগ্রেশন অ্যাপ্রোচ যেতে পারি, আমরা চাইলে ডিপ লার্নিং অ্যাপ্রোচ যেতে পারি, যেমন LSTM আছে, GRU আছে, এগুলো খুব ভালো পারফরমেন্স দেয় এই ধরনের সিচুয়েশনে। বাট আমাদের আলটিমেটলি আমাদের যেহেতু গোল হইতেছে রিগ্রেশন, সো দ্যাট আমরা বলতে পারি এটা রিগ্রেশন অ্যাপ্রোচে যাইতে হবে। ওকে, তো দেখেন আমরা যদি এরকম স্টক প্রাইস ডাটা নিয়ে কাজ করতে চাই তাহলে আমাদের রিলেভেন্ট ডাটা কি, রিলেভেন্ট ডাটা হবে হইতেছে ওই স্টক রিলেভেন্ট ডাটা। আমাদের অন্য স্টকের ডাটা নিয়ে লাভ নাই, বা অন্য কোনো ডাটা নিয়ে আমাদের কোনো কাজ নাই, আমাদের সবসময় রিলেভেন্ট ডাটা লাগবে। তো রিলেভেন্ট ডাটা কি, ধরেন একটা নির্দিষ্ট ডেটে, সাপোজ 1 তারিখে কততে মার্কেট শুরু হয়েছে, তারপর সর্বোচ্চ উঠছে কত, সর্বনিম্ন নামছে কত, এবং যখন মার্কেটটা শেষ হয় তখন তার প্রাইস কত ছিল এবং ভলিউম কত। ওকে, সো দেখেন এই যে ভ্যালুগুলা এটা কিন্তু নির্দিষ্ট ডেটের, 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, এরকমভাবে প্রিভিয়াস 1 বছর, 2 বছর বা 5 বছরের ডাটা যদি আপনার কাছে থাকে, এরপর বেস করে নেক্সট 10 ডেজ আসলে কি হবে বা নেক্সট ডে আসলে কি হইতে পারে, এটাকে কি এটা প্রেডিকশন করা যাবে না? এটা অফকোর্স যাবে, এটাই করা হয় মেশিন লার্নিংয়ে। ওকে, তো এক্ষেত্রেও আমাদের রিগ্রেশন অ্যাপ্রোচে যাইতে হবে। তো রিগ্রেশন অ্যাপ্রোচ ছাড়াও আরও সুপারভাইজড অ্যাপ্রোচ আছে, যেমন ক্লাসিফিকেশন আছে। তো ক্লাসিফিকেশন ইজ ডিফারেন্ট। এটা লাইক হচ্ছে যে ধরেন আমাদের ইমেইলে অনেক সময় আমরা স্প্যাম ইমেইল দেখি না, ওইখানে কিন্তু ক্লাসিফিকেশন অ্যাপ্রোচ কাজ করে। কীরকম, একটা ইমেইল যখন আসে তখন ওর যে টেক্সট, সেই টেক্সটটা অ্যানালাইসিস করে দেখে যেটা কি ভালো ইমেইল, যদি ভালো ইমেইল হয় তাহলে সেটা ইনবক্সে রাখে, আর যদি সেটা স্প্যাম হয় তাহলে সেটা বাইর করে দেয়, মানে সেটা আলাদাভাবে আলাদা একটা ফোল্ডারে রাখে, যেটাকে আমরা বলি স্প্যাম ফোল্ডার। তো ওইটা ডিফারেন্ট অ্যাপ্রোচ। আমরা এখন আপাতত ক্লাসিফিকেশনের কথা বলতেছি না, আমরা শুধুমাত্র রিগ্রেশন নিয়ে কথা বলবো এবং নেক্সটে আমরা রিগ্রেশন রিলেভেন্ট কিছু কাজ দেখব। ওকে, তার আগে আরেকটা জিনিস দেখি যে আমরা যদি রিগ্রেশন কোনো একটা প্রবলেম নিয়ে কাজ করতে চাই বা এই ধরনের প্রজেক্ট করতে চাই তাহলে অনেক টাইপের অ্যালগোরিদম অ্যাভেলেবল আছে। ফর এক্সাম্পল লিনিয়ার রিগ্রেশন আছে, তারপর মাল্টিপল ভেরিয়েবল লিনিয়ার রিগ্রেশন হতে পারে, পলিনোমিয়াল রিগ্রেশন হতে পারে, ল্যাসো রিডস হতে পারে। লজিস্টিক ইজ নট ইটস রিগ্রেশন অ্যাপ্রোচ, বাট এটা আসলে ফর ক্লাসিফিকেশন। ওকে, মানে ক্লাসিফিকেশনের জন্য মূলত ইউজ করা হয়, এটা রিগ্রেশন প্রবলেমের জন্য ইউজ করা হয় না। তারপর ডিসিশন ট্রি রিগ্রেশন আছে, বা র্যান্ডম ফরেস্ট রিগ্রেশন আছে, XGBoost আছে, AdaBoost আছে। তো এগুলো সব কিছুর রিগ্রেশন আছে এবং সাপোর্ট ভেক্টর রিগ্রেশন আছে। ওকে, তারপর KNN রিগ্রেশন আছে। ওকে, তো এরকম অসংখ্য রিগ্রেশন অ্যালগোরিদম আছে। তো এত অ্যালগোরিদম থাকার কারণটা কি? অ্যাকচুয়ালি সব ডেটার ক্ষেত্রে সব ধরনের অ্যালগোরিদম ভালো পারফরমেন্স দেয় না, ঠিক আছে? এই জন্যই আসলে ম্যাথ আপনাকে বুঝতে হবে যে কোন অ্যালগোরিদমটা আসলে কীভাবে কাজ করে। যখন আপনি এটা বুঝবেন, সাপোজ আপনার কাছে টেক্সট ডাটা আছে বা কিছু আসলে ডাটা আছে এরকম ইয়েস নো টাইপের, তো ওই ডাটার উপর আসলে কোন অ্যালগোরিদম ভালো কাজ করবে এটা আপনি তখনই বুঝতে পারবেন যখন আপনি এই অ্যালগোরিদমের ব্যাকএন্ডে যে ম্যাথমেটিক্স, সেই ম্যাথমেটিক্সটা আপনি জানবেন। সো দ্যাট ম্যাথমেটিক্সটা জানা আসলে ইম্পর্টেন্ট। এই কোর্সে আমি হয়তো মেশিন লার্নিং নিয়ে বেশি কথা বলতে পারবো না, বাট আমি যেহেতু জানি এই ধরনের অ্যালগোরিদমের ব্যাকএন্ডে কি ম্যাথ কাজ করে, তো সরাসরি মেশিন লার্নিং এ না গিয়ে আমি ওর ম্যাথমেটিক্সগুলো নিয়ে আমি আপনাদের ওভারভিউ দিব, যেন যখন আপনারা এই অ্যালগোরিদমগুলো পড়তে যাবেন তখন আপনারা সেই অ্যালগোরিদমগুলো বুঝেন। তো নেক্সট ভিডিওতে আমি নতুন কোনো টপিক নিয়ে কথা বলবো। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।